ইডি জেলে ঢুকিয়ে দেবে এই ভয় দেখালে অনেকে সেই চাপ নিতে পারেন না, মদনবাবু নিতে পারছেন না। যদিও দীর্ঘদিনের রাজনীতিবিদ, এর আগেও তিনি জেল খেটেছিলেন কিন্তু সারেন্ডার করেননি, এবার করে ফেললেন, বয়স হয়েছে, হয়তো পরিবারের ওপরও চাপ রয়েছে। কার্যত ছাত্রদের চাপে 56 ইঞ্চি 56 মিলিমিটার হয়ে গেছে। সুতরাং এই যখনই বিজেপির বিরুদ্ধে কেউ আন্দোলন করে তারা তাকে দেশদ্রোহী, সন্ত্রাসবাদী, এসব নানা কিছু তারা বলে থাকে। বর্ষা আউট ভয়হীন, একের পর এক অপরাধ, মারাত্মক অপরাধ ঘটে চলেছে। এমনকি খোদ মুখ্যমন্ত্রী নিজের জেলায় কিছুদিন আগে নৃশংস ধর্ষণের ঘটনা ঘটে গেছে। কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রিত্বর কাজ সম্ভবত জোনার থাকবে না। মানুষ যে তার বিরুদ্ধে রায় দেওয়া শুরু করে দিয়েছে কার্যত, এটা উনি বুঝতে পেরেছেন। এবার অখণ্ড অবসর সময় কিছু তো করতে হবে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে প্র্যাকটিসটা এখন থেকে সম্ভবত করে রাখছেন, উনি ভালো করেন। আমাদের ওই রিল টিলগুলো দেখতে বেশ ভালো লাগে। প্রধানমন্ত্রিত্বর কাজ একেবারেই পারতেন না, এটা খুব ভালো করেন। যে যেটা ভালো পারে তার সেটাই করা উচিত। শ্যামাপ্রসাদকে যদি প্রতিষ্ঠা করতে হয়, নেতাজিকে ছোট করতে হবে, তার যে বিশাল সুবিশাল যে উচ্চতা সেটাকে খাটো করতে হবে, সেই কাজই এরা লাগাতার করা শুরু করেছে। শুধু অনন্ত মহারাজ নয়, শ্রমিক ভট্টাচার্য নিজেও কার্যত সুভাষচন্দ্র বসুকে গুন্ডাদের সর্দার বলেছিলেন। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের লজ্জা। সায়নী ঘোষের মতো মানে একেবারেই লো স্ট্যান্ডার্ড লোকজনকে টিকিট দিয়ে নেতা বানিয়ে এটা দিদি ভুল করেছিলেন। সোজা কথা সোজাভাবে বলাই ভালো। যাদের ন্যূনতম কোনো রাজনীতিবিদ হওয়ার কোনো যোগ্যতা ছিল না, কোনোদিনই ছিল না, আজও নেই। অন্য কোনো বিরোধী দলের নেতা বা নেত্রীকে এইভাবে সার্ভেলেন্সে রেখে আটকে দেওয়ার চেষ্টা হয় না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে করা হয়। সবচেয়ে বড় পলিটিক্যাল থ্রেট বিজেপির জন্য এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দেশে, তিনি কিন্তু এবারে টুইটার ছেড়ে ইনস্টাগ্রামে রিলস বানাতে অভ্যস্ত হচ্ছেন। কারণ হিসেবে আপনি কি বলছেন? কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রিত্বর কাজ সম্ভবত জোনার থাকবে না। মানুষ যে তার বিরুদ্ধে রায় দেওয়া শুরু করে দিয়েছে কার্যত, এটা উনি বুঝতে পেরেছেন। এবার অখণ্ড অবসর সময় কিছু তো করতে হবে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে প্র্যাকটিসটা এখন থেকে সম্ভবত করে রাখছেন, উনি ভালো করেন। আমাদের ওই রিল টিলগুলো দেখতে বেশ ভালো লাগে। প্রধানমন্ত্রিত্বর কাজ একেবারেই পারতেন না, এটা খুব ভালো করেন। যে যেটা ভালো পারে তার সেটাই করা উচিত বলে আমি মনে করি। সেখানে তো ওনার একটা ভিডিও মেটা ডিলিট করে দিয়েছে। হ্যাঁ, আমার আমার যেটুকু ধারণা, আন্তর্জাতিক কর্পোরেট মহল তারাও ধীরে ধীরে বুঝতে পারছে যে এখানে বিজেপির বিরুদ্ধে জনমত ক্রমশ চলে যাচ্ছে, এবং এখানে নরেন্দ্র মোদী, বিজেপি, এদের দিকে হেলে থেকে খুব একটা লাভ নেই। তারা একটা সামান্য সিগন্যাল দিয়েছে বলে আমার ধারণা। তারা একটা বুঝিয়ে দিয়েছে যে আমরা এরপর আর বিজেপির সঙ্গে থাকবো না। এই যে পশ্চিমবঙ্গে বিজেপি আসার 2 মাস সময় হলো, 2 মাসই হলো, বয়সটা 2 মাস হলো। তার মধ্যেই আমরা দেখছি নেতাজিকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় অনন্ত মহারাজ থেকে তার চেলা, তার যারা অনুগামী, তারা পর্যন্ত নেতাজিকে অসম্মান করছে, বিভিন্ন রকম পোস্টার শেয়ার করছে। এই বাংলা কি আমাদের ছিল, দাদা? না না, কখনোই ছিল না। এবং আরএসএস বিজেপির যে রাজনৈতিক ইতিহাস, আরএসএস এর বিশেষ করে, তা আমাদের স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে বিপক্ষে থাকা ইতিহাস। নেতাজি সুভাষচন্দ্র বসুকে সেই সময়ে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লিখিতভাবে দেশদ্রোহী আখ্যা দিয়েছিলেন, তার ডায়েরিতে উল্লেখ আছে। এবং শ্যামাপ্রসাদকে যদি প্রতিষ্ঠা করতে হয়, নেতাজিকে ছোট করতে হবে, তার যে বিশাল সুবিশাল যে উচ্চতা সেটাকে খাটো করতে হবে, সেই কাজই এরা লাগাতার করা শুরু করেছে। শুধু অনন্ত মহারাজ নয়, শ্রমিক ভট্টাচার্য নিজেও কার্যত সুভাষচন্দ্র বসুকে গুন্ডাদের সর্দার বলেছিলেন। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের লজ্জা আছে। শ্রমিক ভট্টাচার্যের কোনো মন্তব্যের, কোনো কথার কোনোই গুরুত্ব নেই। আর যা খুশি তিনি বলতে পারেন, সেটা নিয়ে বিজেপি পাত্তা দেয় না। আপনারা কেন পাত্তা দিচ্ছেন আমি জানি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তিনি একটা প্ল্যাকার্ড নিজের গায়ে ঝুলিয়ে 20 জন যে যারা ধোঁকা করেছে তাদের নিয়ে উদ্দেশ্যে উনি কিছু মন্তব্য করছিলেন। অন্যদিকে দেখছি সায়নী ঘোষের মুখে কিন্তু বিজেপির গুণগান। তিনি বলছেন, এনডিএ জোটের বৈঠক থেকে বেরোলাম, আমি খুব আশাবাদী এবারে ভালো কাজ করতে পারবো। তাহলে কি এই দলে থাকাকালীন উনি ভালো কাজ করতে পারছিলেন না? এবং সায়নী ঘোষের মতো মানে একেবারেই লো স্ট্যান্ডার্ড লোকজনকে টিকিট দিয়ে নেতা বানিয়ে এটা দিদি ভুল করেছিলেন। সোজা কথা সোজাভাবে বলাই ভালো। যাদের ন্যূনতম কোনো রাজনীতিবিদ হওয়ার কোনো যোগ্যতা ছিল না, কোনোদিনই ছিল না, আজও নেই, তাদেরকে এত বেশি তিনি ক্ষমতা দিয়ে দিয়েছিলেন। বিধানসভা টিকিট, লোকসভা টিকিট, রাজ্যের যুব সভাপতি, বহু কিছু তাকে দিয়ে দিয়েছিল। এটা দিদিরই ভুল। এই ধরনের একদম লো স্ট্যান্ডার্ড, সাবস্ট্যান্ডার্ড লোকজন, পলিটিক্যালি বলছি, ব্যক্তিগত আক্রমণ করছি না, তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করবার যে কাজ দিদি করে দিয়েছিলেন, সেটা তার ভুল হয়েছিল। আশা করবো সেই ভুল তিনি এরপর শুধরে নেবেন। মদন মিত্র, তার মুখে শোনা যাচ্ছে বিজেপির গুণগান। ইডির ভয়ে সব বলতে হচ্ছে। দেখুন, ইডি জেলে ঢুকিয়ে দেবে এই ভয় দেখালে অনেকে সেই চাপ নিতে পারেন না, মদনবাবু নিতে পারছেন না। যদিও দীর্ঘদিনের রাজনীতিবিদ,
এর আগেও তিনি জেল খেটেছিলেন কিন্তু সারেন্ডার করেননি, এবার করে ফেললেন, বয়স হয়েছে, হয়তো পরিবারের ওপরও চাপ রয়েছে, সেই জায়গা থেকে করলেন, দুঃখজনক, কিন্তু এর বেশি কিছু কি আর বলা যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে এসে উনি বলেছিলেন যে আমরা এরকম নেতাকে আমি তৈরি করতে পারি, তাহলে কি উনি আবারও পরবর্তীকালে সায়নী ঘোষ একটা একটা মদন মিত্র তৈরি করবেন? দেখুন, মদন মিত্র এবং সায়নী ঘোষকে রাজনৈতিকভাবে এক জায়গায় রাখা সম্ভব নয়। মদন মিত্র তার নিজস্ব রাজনৈতিক দীর্ঘ জীবন রয়েছে, তার নিজস্ব ক্ষমতা ছিল, তিনি যথেষ্ট নিজ নিজ বলে বলীয়ান হয়েছিলেন। অবশ্যই দিদির ছবি ছাড়া আর কিছুই করতে পারতেন না, কিন্তু তার নিজস্ব ক্যাপাসিটি ছিল। শাহিনী ঘোষের ক্ষেত্রে সে কথা একেবারেই বলা সম্ভব নয়। তিনি ওই যেটা বললাম, একেবারেই পলিটিক্যালি সাবস্ট্যান্ডার্ড ব্যাপার, যার ফলে নতুন করে নেতা নেত্রী নিশ্চয়ই দিদি বানিয়ে নিতে পারেন, কিন্তু যেটা শাহিনী ঘোষের মতো নয়, মদন মিত্রর মতো হতে পারে, যে মদন মিত্রর মতো যে কোনোদিন সারেন্ডার করবে না। অন্যদিকে টুলু বিশ্বাস, এই টুলু মণ্ডল যার বাড়ি থেকে সোনা এবং অর্থ উদ্ধার করা হলো তাকে বলা হচ্ছে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তো বলা হচ্ছে, যে সংবাদ মাধ্যম বলছে, সেই সংবাদ মাধ্যমের প্রায় 100-র উপর সাংবাদিক এই টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবার মানে যতক্ষণ ধরা পড়ছে না, ততক্ষণ তার মেয়ের বিয়েতে গিয়ে কাণ্ডে পিণ্ডে খাবো, আর যেই ধরা পড়ে যাবে অমনি সে চোর, এটা কথাটা দ্বিচারিতা বলে মনে হয়। কোনো বেআইনি কাজ করে থাকলে পুলিশ তার মতো ব্যবস্থা নেবে, এটা নিয়ে কিছু বলার নেই। বিজেপি রীতিমতো ওয়াশিং মেশিনের কাজ করছে, এটা তো। এটা তো 100 বারই, আর বিজেপির যারা কর্মী তারাই বলছে, এতে অন্য কাউকে বলার প্রয়োজন পড়ছে না। বিজেপির কর্মীরাই বীতশ্রদ্ধ, তারা হতাশ, তারা ক্ষুব্ধ, তারা নিজেরাই এখন বলা শুরু করেছেন যে তাহলে কি করতে লড়লাম, যাদের সঙ্গে লড়লাম তারাই এখন কেউ মুচলেখা তৃণমূল, ভালো তৃণমূল হয়ে গেছে, কেউ এনসিপিআই হয়ে গেছে। এই যে উত্তর কলকাতায় সজল ঘোষ, তাপস রায়, যে সুদীপ ব্যানার্জিকে নিয়ে অনবরত কত কথা বলেছিলেন, আজকে সেই সুদীপ ব্যানার্জি, অমিত শাহ, নরেন্দ্র মোদী তাদের সঙ্গে মিটিং করছেন, আর সজল ঘোষ, তাপস রায়দের তারা আদৌ পাত্তা দেন বলে তো মনে হয় না। তো এমতো অবস্থায় যারা আদি বিজেপি কর্মী তৃণমূল স্তরে কাজ করেন, তারা ভেবে দেখুন যে আপনাদের দলের নেতৃত্ব আপনাদের ব্যাপারে, আপনাদের আবেগের বিষয়ে আদৌ কতটা তারা চিন্তা ভাবনা করে। হয় আউট ভরসা ইন বিজেপির আমলে হয়েছে। না, ঠিক উল্টোটাই হয়েছে, ভরসা আউট, ভয়হীন, একের পর এক অপরাধ, মারাত্মক অপরাধ ঘটে চলেছে। এমনকি খোদ মুখ্যমন্ত্রী নিজের জেলায় কিছুদিন আগে নৃশংস ধর্ষণের ঘটনা ঘটে গেছে। ল অ্যান্ড অর্ডার বলতে এটা একসময় যত কথা বলতো, আজকে ল অ্যান্ড অর্ডার আরো খারাপ হয়েছে। এবং বিভিন্ন জায়গায় ধরুন গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা রীতিমতো ভয়ে আছেন কখন পেটে লাথি পড়বে। বিভিন্ন রেল স্টেশন, ফুটপাত যারা পরে খেতেন, তাদের দোকান তুলে দেওয়া হয়েছে, বলপূর্বক ভেঙে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের পেটে লাথি পড়ছে। এবং একটা জিনিস নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, বিজেপি আসার পর এই 1.5-2 মাসের মাথায় আচমকাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু মারাত্মক হারে বাড়তে শুরু করেছে। অতএব এইভাবে সাধারণ মানুষকে কোণঠাসা করে দেওয়ার যে কাজ এই সরকার করছে, এটা আমরা বলতেই পারি ভরসা আউট, ভয়হীন। অন্যদিকে আমরা দেখছি যাদবপুরে যিনি বিধায়িকা সরপুরি মুখার্জি, তার নামে কিন্তু একটা কমপ্লেন এসেছে এবং সেটাও এসেছে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে যে আমরা দেখতে চাই যে তার বিরুদ্ধে কিরকম পুলিশি ব্যবস্থা মুখ্যমন্ত্রী নেন। তিনি তো অন্যান্য দলের কেউ বা বিজেপি বিরোধী কেউ হলে যে হুঙ্কার গুলো দেন, হ্যান করবো ত্যান করবো, এক্ষেত্রে তার নিজের দলের বিধায়িকার বিরুদ্ধে তার দরবারে এসে একজন মানুষ অভিযোগ করছেন। আমরা দেখতে চাই যে তার বিরুদ্ধে কি ব্যবস্থা তারা নেন। যদি না নিতে পারেন তাহলে আমরা বুঝবো, এমনিতেও জানি, আরো প্রমাণ হয়ে যাবে যে পুরোটাই ফাঁকা আওয়াজ। অন্যদিকে স্যার আমরা দেখছি যে ছাত্র আন্দোলন নিয়ে কিন্তু বিজেপির একাংশর অভিযোগ যে এরা ছাত্র নয়, এরা দেশদ্রোহী, দেশ বিরোধী, অ্যান্টি ন্যাশনাল। যদি তাই হবে তাহলে তাদের প্রতিনিধির সঙ্গে মিটিং করলেন কেন? তাদের করা দাবিগুলি সব মেনে নিলেন কেন? আপনারা আপনাদের অবস্থানে অনড় থাকতে পারতেন, যে এরা যদি প্রকৃত দেশদ্রোহী হয়, এদের সঙ্গে আমরা কিছুতেই মিটিং এ বসবো না, সেটা তো করতে পারলেন না। কার্যত ছাত্রদের চাপে 56 ইঞ্চি 56 মিলিমিটার হয়ে গেছে। সুতরাং এই যখনই বিজেপির বিরুদ্ধে কেউ আন্দোলন করে, তারা তাকে দেশদ্রোহী, সন্ত্রাসবাদী, এসব নানা কিছু তারা বলে থাকে। তাদের যে রুল বুক আছে, তার তার মধ্যে এর বাইরে বিশেষ কোনো শব্দ নেই, হয় হিন্দু মুসলমান করবে, আর নাহলে দেশদ্রোহী দাগিয়ে দেবে। কোনো সমস্যার সমাধান করবার মতো বোধ বা বুদ্ধি বা দক্ষতা কোনোটাই এদের নেই। সুতরাং এরা কাকে দেশদ্রোহী বললো না বললো তো মানুষের কিচ্ছু যায় আসে না। মানুষ এখন বুঝে গেছে যে ভারতবর্ষে আসল দেশদ্রোহী বলতে যদি কোনো রাজনৈতিক শক্তি থাকে, সেটা আরএসএস, বিজেপি। তারা বলছে যে সেই আন্দোলনে এবং কলকাতার বুকে যে হওয়া আন্দোলনেও নিট পরীক্ষার্থী ছাত্রছাত্রী কি ছিল? নিট ছাত্রছাত্রী তো ছিল না। দেখুন, কৃষকদের সমর্থনে কখন আন্দোলন হলে সবাই কি সেখানে চাষবাস করে? সেখানে আপনিও যেতে পারেন, আমিও যেতে পারি। যদি সামাজিক কোনো একটি ইস্যু নিয়ে আন্দোলন হয়, সেখানে যারা সরাসরি অ্যাফেক্টেড তারা তো নিশ্চিতভাবে থাকবেন, তাদের সমর্থনও বহু লোক থাকে। আজকে বিজেপি নেতারা এর আগে যখন তৃণমূল সরকারের আমলে নবান্ন অভিযান করতেন, যে ইস্যুতে করতেন, তারা সবাই কি তাদের এফেক্টেড ছিলেন নাকি? এই ধরনের উদ্ভট যুক্তি তারাই দিতে পারে যাদেরকে অন্ধভক্ত বলে। এই যে ছাত্রছাত্রী তাদেরকে যেভাবে এসএফআই এর তাকে যে ছাত্রছাত্রীদের যে আন্দোলনটা হলো
বাড়াবাড়ি বলে তাদেরকে আটক করলো এবং ছাড়তেও হলো শেষ পর্যন্ত। ছাড়তে হবেই। এই বিষয়টা কি ভাবছেন? আমি আবারও বলছি, এই বিজেপি সরকার তাদের নিজেদের খেলা থুতু নিজেদেরকেই চাটতে হবে, এ সবে শুরু, বহুবার এটা হবে। যে হুঙ্কার গুলো বিধানসভায় দাঁড়িয়ে দেন ওগুলো সবই ভুয়ো হুঙ্কার, সব ফাঁকা হুঙ্কার। মানুষের মতামত বিজেপির সঙ্গে নেই, সেটা সবচেয়ে ভালো তারা জানেন, যার ফলে ভয় দেখিয়ে রাখতে চাইছেন। মানুষকে ভয় দেখিয়ে রাখা অত সহজ নয়, বাংলার মানুষকে তো একেবারেই নয়। এবং যখনই কিছু হবে, ওই যেটা বললাম, এদের সিলেবাস ওই একটাই আছে, হিন্দু মুসলমান করা, আর নাহলে দেশদ্রোহী দাগিয়ে দেওয়া। এর বাইরে তারা কিছুই পারেও না, বাকি সব কিছুতেই এরা গাড্ডা। যার ফলে অ্যাজ এক্সপেক্টেড শুভেন্দু অধিকারী এখন বিজেপি নেতা, তিনি তার বিজেপি সিলেবাসের বাইরে তো আর যেতে পারবেন না। এই মুসলিমদের জন্য এই সরকার বলেছেন যে তাদের জন্য আমরা ভোটে জিতে আসিনি, সুতরাং তাদেরকে বাদ, এই যে কথাবার্তা। সম্পূর্ণ সংবিধান বিরোধী কথা। এমনকি বিজেপি দলের নিজের যে পার্টি সংবিধান, সেখানেও সেকুলারিজমের বিষয়টা উল্লেখ করা আছে, যে তারা সেকুলারিজম মেনে চলে। তারা নিজেরাই উত্তর দিক, সেকুলারিজম মেনে চলা মানে কি, যাদের মুসলিমরা ভোট দেয়নি বলে তাদের আমরা কাজ করবো না, এরকম মানে অত্যন্ত অসাংবিধানিক শুধু নয়, অসভ্য বর্বর ইতরদের মতো কথাবার্তা এই একমাত্র বিজেপির পক্ষেই বলা সম্ভব। ডিম যে বন্ধ হয়ে যাচ্ছিল, যে বিদ্যালয়গুলোতে ইসকন দায়িত্ব নিয়েছিল, সেখানে আবার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে ডিম দেওয়া হবে এবং রাজ্যের তহবিল থেকে দেওয়া হবে। ওই যে বললাম, এ নিজেদের খেলা থুতু এদেরকেই চাটতে হবে, এবং এটা বহুবার হবে, এটা সবে সূত্রপাত। বহুবার হবে। এর আগে তৃণমূল সরকারের আমলের যে প্রকল্প, সেই নিয়ে তাদের বহু কথা শুনেছিলাম, এই খুব খারাপ, কেউ পায় না, হ্যান ত্যান। সেই তো ঘুরে ফিরে ওগুলোকেই তো নতুন নাম দিয়ে চালু করতে হচ্ছে। একটা কোনো প্রকল্প বাতিল করার ক্ষমতা হয়নি। এরা অন্নপূর্ণা ভান্ডারের নাম করে ঢপবাজি দিয়ে ভোটগুলো নিয়ে এখন আর হিমশিম খাচ্ছে, লোককে টাকা দেবে না, লোকও বিক্ষুব্ধ হচ্ছে, ক্ষুব্ধ হচ্ছে। নানা কিছু সামলাতে এখন এইসব নাম পরিবর্তন করে সেই একই স্কিম, একই প্রকল্প এটা চালাবে। তো মানুষ দেখতেই পাচ্ছে যে তৃণমূল সরকারকে যারা গালি দিত, যে কারণে দিত, নিজেরাও সেই একই কাজগুলোই করছে। অতএব তৃণমূল সরকারই থাকা উচিত ছিল, আগামী নির্বাচনে তৃণমূল সরকার ফেরত আসবে। একটাই শেষ প্রশ্ন করবো, এই যে অন্নপূর্ণা ভান্ডার, অনেকের কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা ক্ষোভ জন্মাচ্ছে, আস্তে আস্তে একটা নিরাশ হচ্ছে তারা। অন্যদিকে বলা হচ্ছে যে রেশন কার্ড বন্ধ হয়ে যাবে, যাদের ফ্রিজ আছে, আজকাল বলুন তো কার বাড়িতে ফ্রিজ নেই? ঠিক ঠিক কথা। এদের এদের বিষয় হচ্ছে, এরা কাউকে দিতে চায় না। সরকারি প্রকল্প থেকে যতদূর সম্ভব নাম এরা বাদ দেবে, যাতে লোককে দিতে না হয়, তার জন্য নানা রকম ছলের এরা অবতারণা করছে। একটা কথা আছে, ছলের অভাব হয় না, এটা রাজনৈতিক ফল। অতএব নানা রকম ছল চাতুরি করে এটা মানুষকে বাদ দিতে চাইবে। এর একটাই উত্তর হয়, এর একটাই আহ, পদ্ধতি হতে পারে, এদের বিরুদ্ধে আন্দোলন করা এবং এদেরকে বাধ্য করা, যেটা আমাদেরকে দিল্লিতে ছাত্রছাত্রীরা দেখিয়ে দিয়েছে। দিল্লি কেন, গোটা দেশ জুড়েই দেখিয়ে দিয়েছে। এদেরকে চাপের মুখে ফেললে এরাও ভাব বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি আবার মুভ অন করা সম্ভব হবে? হ্যাঁ, 100 বার সম্ভব হবে। শুধু না, তিনি করছেন, তিনি করবেন, এবং সেটা সবচেয়ে ভালো যিনি জানেন তার নাম শুভেন্দু অধিকারী। যে কারণে আপনি দেখবেন অন্য কোনো বিরোধী দলের নেতা বা নেত্রীকে এইভাবে সার্ভেলেন্সে রেখে আটকে দেওয়ার চেষ্টা হয় না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে করা হয়। সবচেয়ে বড় পলিটিক্যাল থ্রেট বিজেপির জন্য এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়।